হরর মুভি আপনারা দেখেছেন। হরর মুভিতে যে সমস্ত হরর দৃশ্য আমরা দেখি, আমরা ভিজিট করে প্রধান উপদেষ্টা সহ আজকে যে দৃশ্যগুলো তারা দেখেছি, এগুলো হরর মুভিকে ছাড়িয়ে যাবে। হরর মুভিতে কাল্পনিক জিনিস দেখানো হয়, এটা বাস্তব। এবং দেয়ালে আমাদের যারা বন্দী ছিলেন তারা কিন্তু আজকে সরাসরি সাক্ষী দিয়ে বলেছেন যে সেখানে মানুষকে অত্যাচার নির্যাতন করে বিভৎস অবস্থায় নারী ভুড়ি বের করে রাখা হয়েছে, এরকম ছবি তারা দেয়ালে ঝুলিয়ে রেখে তার সামনে নিয়ে তাকে টর্চার করতো। দেয়ালের দেখুন, আমাদের আইনে কিন্তু বলা আছে যে যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থা অথবা যেগুলো পাবলিক ডকুমেন্ট, যেগুলো একটা গুরুত্ব বহন করে, এই সব কিছুই আমাদের এই ট্রাইব্যুনাল তথ্য প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবে এবং সুনির্দিষ্টভাবেই কিন্তু আমাদের আইনে এই বিষয়গুলো জাতিসংঘের রিপোর্ট যে গ্রহণযোগ্য হবে সেই ব্যাপারে আমাদের আইনের বিধান রাখা হয়েছে। সুতরাং আন্তর্জাতিক একটা সংস্থা হিসাবে এবং বিশ্বের সবচাইতে বড় যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যখন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে এবং তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে, সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। অনেক বেশি সাহায্য করবে, কারণ এই জাতিসংঘ তাদের প্রযুক্তি ব্যবহার করেছে, গ্রাউন্ড লেভেলে গিয়েছে। আমরা যে আমাদের যে তদন্ত সংস্থা এখানে কাজ করে তারা যেভাবে কাজ করেন অনেকটা সেই ফর্মেই কিন্তু তারা কাজ করেছেন এবং তারা যেহেতু একটা আন্তর্জাতিক সংগঠন এবং জাতিসংঘ, তাদের নিরপেক্ষতার ব্যাপারেও প্রশ্ন তোলাটা খুব বেশি কঠিন যে কোনো প্রতিপক্ষের জন্য। সুতরাং আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি, জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা এবং সেখানে শেখ হাসিনার নির্দেশে যে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং জাতিসংঘ প্রধানত এই তিনজনের কথা বললেও এর বাইরে আমরা আরও অনেকের নাম পেয়েছি যারা আসলে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, যেগুলোর নাম আমরা হয়তো সময়ে বলবো, যেগুলোর এভিডেন্স পেয়েছি, তাদের পরস্পরের কথোপকথন আমরা পেয়েছি, আমরা বিভিন্ন ডিজিটাল এভিডেন্স পেয়েছি, যেগুলোর থেকে দেখা যাচ্ছে যে এই তিনজনের বাইরেও যারা ষড়যন্ত্র করে কমান্ড দিয়ে একদম নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যার কথা বলেছেন, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো অফ করে দিয়ে গণহত্যা চালানোর নির্দেশ দিয়েছেন একজন, এগুলো আমরা পেয়েছি। সুতরাং জাতিসংঘের রিপোর্ট আমাদের এই রিপোর্টের সাথে, আমাদের তদন্তের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটা একটা আমাদের তথ্য প্রমাণাদিকে শক্তভাবে ব্যবহার করতে সাহায্য করবে। না, আমাদের কাছ থেকে তারা সহযোগিতা নেয়নি, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এটা করেছে। তারা তাদের নিজস্ব সোর্স ব্যবহার করেছেন, নিজস্ব তদন্ত পদ্ধতি ব্যবহার করেছেন এবং নিজেদের মতো তারা গিয়েছেন। এতে যেটা হয়েছে যে আমাদের পক্ষ থেকে কোনো রকম প্রভাব বিস্তারের কোনো সুযোগ এখানে ছিল না। ফলে জাতিসংঘের যে রিপোর্টটা সেটা আপনারা বলতে পারেন যে আইসিটির তদন্ত সংস্থা বা আইসিটির সাথে রিলেটেড কোনো ব্যক্তির এই তদন্তের ব্যাপারে কোনো রকম ভূমিকা পালন করেনি। ফলে তাদের এই রিপোর্টটা একটা সাংঘাতিকভাবে নিরপেক্ষ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে। হরর মুভি আপনারা দেখেছেন। হরর মুভিতে যে সমস্ত হরর দৃশ্য আমরা দেখি, আমরা ভিজিট করে প্রধান উপদেষ্টা সহ আজকে যে দৃশ্যগুলো তারা দেখেছি, এগুলো হরর মুভিকে ছাড়িয়ে যাবে। হরর মুভিতে কাল্পনিক জিনিস দেখানো হয়, এটা বাস্তব। এবং দেয়ালে আমাদের যারা বন্দী ছিলেন তারা কিন্তু আজকে সরাসরি সাক্ষী দিয়ে বলেছেন যে সেখানে মানুষকে অত্যাচার নির্যাতন করে বিভৎস অবস্থায় নারী ভুড়ি বের করে রাখা হয়েছে, এরকম ছবি তারা দেয়ালে ঝুলিয়ে রেখে তার সামনে নিয়ে তাকে টর্চার করত। দেয়ালের সাথে রডের মধ্যে হাত পা বেঁধে উপর থেকে আবার চাপ দিয়ে মানে নিজের কাঁধের উপরে প্রচণ্ড রকমের ভারী একটা ওজনের মতো করে প্রেশার দেওয়া হতো এবং এই অবস্থায় দিনের পর দিন বসিয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। তারপরে ইলেকট্রিক যে চেয়ারের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমের সৌজন্য পেয়ে গেছেন, যে পুরোটা স্টিলের চেয়ার, যেটার নিচে মানে মোটর আছে, যেটাতে বসিয়ে হাত পাগুলো বেঁধে এটাকে ইলেকট্রিক সুইচ অন করলে এটাকে ঘুরতে থাকতো এবং একই সাথে ইলেকট্রিফাইড হতো। এই অবস্থায় একটা মানুষকে যদি ঘুরানো হয় তার নাড়ি ভুঁড়ি মাথা ব্রেইন সবগুলো কিন্তু ঘুরতে থাকে। এই ধরনের টর্চারের যে অস্ত্র তারা ব্যবহার করেছেন সেগুলো ভিকটিমরা আমাদেরকে দেখিয়েছেন, নারীরা দেখিয়েছেন যে 11 বছরের একটা মেয়ে তার মা সহ কীভাবে এখানে বন্দী ছিল, তার মাকে আজ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি, মেয়েটাকে ফেরত পাওয়া গেছে, তার মেয়ের সামনে মাকে কীভাবে টর্চার করা হয়েছে সেগুলো বর্ণনা বন্দীরা দিয়েছেন। যারা ডিজিএফআইয়ের আয়নাঘর বলে যেটা বলা হয় আর কি, সেখানে যারা বন্দী ছিলেন তারা আইডেন্টিফাই করেছেন যে এই রুমে তারা ছিলেন, কিভাবে তাদেরকে রাখা হয়েছে, কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেগুলোর বর্ণনা তারা দিয়েছেন প্রধান উপদেষ্টার সামনে, গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যারা ছিলেন তাদের সামনে। একইভাবে যেটা আরেকটা টিএফআই সেল যেটা, সেখানেও কিন্তু বন্দীরা ব্যারিস্টার আরমান সহ যারা ছিলেন তারা কিন্তু আসলে গিয়ে এটা আইডেন্টিফাই করেছেন যে কোথায় তাকে কিভাবে রাখা হয়েছিল এবং আরও কিছু বন্দী তারা বলেছেন যে তাকে কী ধরনের টর্চার করা হয়েছে, কোন জায়গায় তাকে বসানো হয়েছে, কিভাবে তাকে বেঁধে রাখা হতো।
এটা হচ্ছে একটা মানুষের যে অমানবিকতার কত নিম্ন স্তরে যেতে পারে, এইটা ভিজিট না করলে আসলে জাতির সামনে উন্মোচিত হতো না। এবং একটা মানুষকে যে পশুতে পরিণত করে, সেখানে দিনের পর দিন 7 দিন ধরে একটা জায়গায় হাত পা বেঁধে আপনাকে বসে রাখেছে। আপনি যখন হেলান দিতেন দেয়ালের কাছে, আমাদের বন্দিরা আমাদেরকে দেখিয়েছে যে হেলান দিলে তখন এসে বুট দিয়ে লাথি মারতো যে ঘুমাচ্ছিস কেন, হেলান দিলি কেন, তোকে তো সেই সুযোগ দেওয়া যাবে না। এই যে বিভৎসতা, এটা একটা মহাকাব্যিক বিভৎসতা, যেটা গত 15 বছর ধরে একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। এবং একটা স্বৈর শাসক তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সামান্যতম ভিন্ন মত, কখনো কখনো কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষকে ধরে নিয়ে এইভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, লাশ গুম করে ফেলেছে, 10 বছর 8 বছর 7 মাস 6 মাস বন্দি করে রেখেছে। এই যে নিষ্ঠুরতার মহাকাব্যিক বিবরণ, সেটা আমরা সচক্ষে আজকে দেখে এসেছি এবং আমাদের সাথে আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা তিনিও দেখে এসেছেন আজকে। এগুলো বিস্তারিত ম্যাপ আমরা এখন প্রকাশ করবো না, এগুলো আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। এক একটা ভবন অনেক অনেক রুম আছে, একটা তো জায়গা না। আমরা তো আজকে মাত্র 3টা জায়গা ভিজিট করেছি। এরকম 1000-এর কাছাকাছি এরকম গোপন বন্দিশালা এবং টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সুতরাং এটা দেশব্যাপী ছড়িয়ে আছে, ঢাকা শহরে অনেকগুলো আছে। প্রধান 3টি আজকে প্রধান উপদেষ্টা পরিদর্শন করেছেন, বাকিগুলো পরিদর্শন গুম কমিশন কিছু করেছেন, আমরা কিছু করেছি, আমরা আরও করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি। সুতরাং এইটা গুম এবং যে বন্দিশালার স্টোরি, এটা তদন্ত করতে একটা লম্বা সময় লাগবে বলে আমরা মনে করি। তবে ভিন্ন ভিন্ন ব্যক্তির কেস ধরে ধরে যদি আগানো যায়, কিছু হয়তো এখনই নিষ্পত্তি করা যাবে, কিছু নিষ্পত্তি করতে অনেক সময় লাগবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হবে এই মামলার বিচার করতে এবং তদন্ত করতে। না দেখুন, যেহেতু একজন মাননীয় উপদেষ্টার মন্তব্যকে নিয়ে কথা বলা হয়েছে, আমি কোনো মন্তব্য করতে পারি না, উচিত হবে না। তবে আদালতের বক্তব্য, যেমন আদালতকে অবশ্যই সব কিছুর থেকে নিউট্রালিটি বজায় রাখবেন এবং তারা সেটাই করার চেষ্টা করেছেন, যে তারা উপদেষ্টা হলেও তাকে ছাড় দেননি কিন্তু। সুতরাং এটাই প্রমাণ করে যে আমরা যেটা বারবারই বলার চেষ্টা করছিলাম, যে এই ট্রাইব্যুনাল কোনো কিছু দিয়ে প্রভাবিত হবে না, না সরকার থেকে, না ডিফেন্স সাইড থেকে, না আসামি পক্ষ থেকে। সুতরাং ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ট্রাইব্যুনাল যখন মনে করবেন যে কেউ তার নির্দিষ্ট সীমার বাইরে কথা বলছেন বা কাজ করছেন, তাকে যথাযথ উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এটা ট্রাইব্যুনালের স্বচ্ছতা, নিরপেক্ষতা এটাই প্রমাণ করেছে, আমি এতটুকু বলব।